একটি চৌবাচ্চার ভিতরের আয়তনের দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থে 2 মিটার এবং উচ্চতায় 1 মিটার। এতে কত টন জল ধরবে? এখানে চৌবাচ্চার বলেছে দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 1 মিটার। তাহলে চৌবাচ্চার আয়তন বের করতে হবে। আয়তন কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 1 মিটার। 3 দুগুণে 6, অর্থাৎ চৌবাচ্চাটির আয়তন 6 ঘন মিটার। এখন দেখতে হবে যে প্রতি ঘনমিটারে কত জল ধরে। প্রতি ঘনমিটারে 1000 লিটার জল ধরে। প্রতি ঘনমিটারে 1000 টন, এই 1000 লিটার জল ধরে। তাহলে 6 ঘন লিটার, তাহলে 6 ঘন লিটারে 6 ইন্টু 1000, অর্থাৎ 6000 লিটার জল ধরে। আর 6000 লিটার সমান সমান 6 টন, অর্থাৎ চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা 6 টন বা 6000 লিটার। কোন পরিমাণ অর্থের জন্য বার্ষিক শতকরা 8% সুদ হিসাবে 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণের পার্থক্য হলো 16 টাকা। আসল অর্থের পরিমাণ কত? তাহলে এখানে বলেছে যে দু রকম সুদ আছে, একটা হলো সরল সুদ, একটা হচ্ছে জটিল সুদ। একটা সরল সুদ কি না সিম্পল ইন্টারেস্ট একটা, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট, আচ্ছা সিম্পল ইন্টারেস্টে 100 টাকা হচ্ছে 2 বছরে 8% সুদ মানে 16 টাকা সুদ। তাহলে 100 টাকা আসল আর 2 বছরে 8% করে সুদ হলে 16 টাকা সুদ। তাহলে মোট হচ্ছে কত? সুদ আসল মিলিয়ে হচ্ছে 116 টাকা। আর কম্পাউন্ড ইন্টারেস্টে 100 টাকা আসল, প্রথম বছরের সুদ 108/100 এবং দ্বিতীয় বছরের সুদ 108/100। 100 কেটে গেল, আর এটাকে এ করলে কত হচ্ছে? 8 আর 64, 8 আর 16, 1 1 6, আর 100 জন্য 10, অর্থাৎ 2 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 116.64 টাকা। এই 64 6 টাকা। এখন এই দুজনের মধ্যে পার্থক্য কত? এই দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 0.64 বা 0.64। এখন যখন 0.64টা যদি পার্থক্য হয় তখন আসল কত হবে? আসল হবে 100 টাকা, আসল হবে 100 টাকা। আর যখন 1 টাকা 100/0.64, আর যখন 16 টাকা পার্থক্য হবে 100 ইন্টু 16 0.64। এটা দশমিক তুলে দিলে 0, এই 100, 464, 4 25 সমান 2500 টাকা। অর্থাৎ আসলের পরিমাণ কত? আসলের পরিমাণ 2500 টাকা। পরপর 3 ধাপে 25%, 20% এবং 10% রিবেট একত্রিত হবে এক ধাপে কত শতাংশ রিবেটের সমান? অর্থাৎ এখানে কি বলেছে? কোনো টাকার উপরে প্রথমে 25%, তারপর 20% এবং পরে 10% ছাড় দিলে সামগ্রিকভাবে ছাড় কত হবে? তাহলে ধরি টাকার পরিমাণ 100 টাকা, 100 টাকা, এর উপর যদি 25% ছাড় হয় তাহলে কত হবে? 25% মানে 75 টাকা। 100 টাকার 25% ছাড়লে 75 টাকা। এবার বলছে 75 টাকার উপরে 10% 20% ছাড়, 20% ছাড়। তাহলে 75 টাকার 20% কত? 75 টাকা 10% হচ্ছে 7.5 বা 7.5, আর 10% হলে তাহলে 15। তাহলে এখান থেকে 75 থেকে 15, 20% হচ্ছে 15, 15 বাদ দিলে কত? 60। আর 60 এর 10% ছাড়, 60 এর 10% মানে 6। তাহলে এখান থেকে যদি -10 এখানে 10% করি তাহলে 6 কম মানে 54। 60 থেকে 6 বাদ 54। এখন জানতে চাই যে সামগ্রিকভাবে ছাড়ের পরিমাণ কত? সামগ্রিকভাবে ছাড়ের পরিমাণ 100 থেকে 54 বাদ দিলে হচ্ছে কত হবে? 46। অর্থাৎ সামগ্রিক ছাড়ের পরিমাণ 46%। একটি বাঁশের খুঁটির 1/2 অংশ কাদায়, 1/5 অংশ জলের তলায় রয়েছে। খুঁটির কত অংশ জলের উপরে রয়েছে? অর্থাৎ একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/2 অংশ কাদায় এবং 1/5 অংশ জলের মধ্যে।
বাকিটা জলের উপরে আছে, আমি জানি না। এখন এই দুটো এলসিএম করবো, 2 আর 5 এলসিএম 10, ধরে নি পুরো হচ্ছে লাঠিটির দৈর্ঘ্য বা বাঁশের দৈর্ঘ্য 10 মিটার, তাহলে এর সঙ্গে 10 গুণ করবো, 10, এর সঙ্গেও 10, তাহলে এটা হতে হবে 5, এটা 2, অর্থাৎ 5 লিটার, এই 5 মিটার হচ্ছে কাদায় রয়েছে, আর 2 মিটার হচ্ছে 2 মিটার জলের উপরে আছে, এই সরি জলের মধ্যে আছে। তাহলে টোটাল 7, আমার তো মোট 10, তাহলে 10 এর থেকে যদি 7 বাদ যায় তাহলে কত, তাহলে 3 রয়েছে জলের উপরে, এবার 10টা যদি 100% হয়, 10টা যদি 100% হয় তাহলে 10 এর হচ্ছে 10 গুণ 100, তাহলে 3 এর 10 গুণ 30, অর্থাৎ 30% জলের উপরে রয়েছে। একটি বালতি 2/5 জলে পূর্ণ ছিল। বালতি থেকে 2 লিটার জল তুলে নেওয়ার পর বালতির 0.35 অংশ জলে পূর্ণ রইল। বালতিতে কত লিটার জল ধরে বা ধারণ ক্ষমতা? এখন বালতিতে হচ্ছে প্রথমে জল ছিল কত, 2/5, 2 লিটার জল তুলে নেওয়ার পর হচ্ছে বালতি জলের পরিমাণ কত হয়েছে, 0.35 শতাংশ। তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশে ভিতরে 100, এটা 5 7 35, 5 20 20, তাহলে 7/20, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য 2 লিটার, তাহলে 2/5 মাইনাস 7/20, কত 100, এই 20, তাহলে এখানে 4 5 20, 4 2 8 মাইনাস 7 1 7 সমান 1/20, অর্থাৎ এই 1/20টাই হলো 2 লিটার। এই 1/20 তুলে নেওয়া হয়েছে, তাহলে 1/20টা হচ্ছে 2 লিটার, তাহলে 1/20 সমান 2 লিটার হলে 1 কত, সরি 2 লিটার হলে 1 কত, তাহলে 1 সমান 2 × 20, 40 লিটার, অর্থাৎ বালতির জল ধারণ ক্ষমতা 40 লিটার। একটি থলিতে 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 27.25 টাকা রয়েছে। যদি মোট মুদ্রার সংখ্যা 70 হয় তাহলে থলিতে 50 পয়সার মুদ্রা কতগুলি রয়েছে? এক্ষেত্রে প্রথমে অ্যালিগেশন করতে হবে। অ্যালিগেশন কি না, এখানে আছে 50 পয়সার মুদ্রা আর 25 পয়সার মুদ্রা, মোট সংখ্যা কত আছে 70, আর মোট টাকা আছে কত 23.25 টাকা। তাহলে আমি ধরে নিই 70টা যা কয়েন আছে সব 50 পয়সা, তাহলে সব যদি 50 পয়সা হয় তাহলে টাকা দেখো কত হবে, এখানে যেহেতু টাকা দেওয়া রয়েছে তাই আমার সব কনভার্ট করতে হবে টাকাতে, তাহলে 70টা 50 পয়সা হলে মোট টাকা হবে 35 পয়সা, এই 35 টাকা। আর যদি 70টা 25 পয়সা হতো তাহলে ক টাকা হতো, 468টা চলে যাচ্ছে, আর আরো দুটো 50 পয়সা, তো 25 পয়সা, 25 50, তাহলে মোট কত হচ্ছে 17 টাকা 50 পয়সা, আর মোট টাকার পরিমাণ কত 23 টাকা 25 পয়সা, 23 টাকা 25 পয়সা বা 25 টাকা 23, এখানে অ্যালিগেশন। তারপরে এখানে সরি 23 টাকা, 23 না, সরি এখানে দেখা যাচ্ছে 27 টাকা 25 পয়সা, 27 টাকা 25 পয়সা। এইবারে বিয়োগ করলে কত হচ্ছে 25 আর 75 দিলে 75 পয়সা দিলে 28 টাকা, 28 আর এখানে হচ্ছে 35, তাহলে 7 টাকা 25 পয়সা, 25 পয়সা। আচ্ছা এখানে যদি 50 দেওয়া হয় তাহলে 18, তা 18 আর 9 27, 50 আর এই 25, 9 টাকা 75 পয়সা, ওটা গেল। তাহলে 3 পয়সা 75 আর 2 25, 22 আর 5 22, 225, 9 জন 25 25 আর 5 25, 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 25 আর 5 25,
225, আর এখানে সরি এটা কি হচ্ছে 25 দিলে 7 এটা 75। আচ্ছা এখানে 3 75 25 কে 25, অর্থাৎ এখানে বলেছে যে কতগুলো 50 পয়সা কয়েন আছে। এখানে 39টি 50 পয়সা কয়েন এবং 31টি 25 পয়সা কয়েন আছে, তাহলে 39টি 50 পয়সা কয়েন রয়েছে। এটা একটু অন্যভাবে করতে গেলে কি আছে না, ধরে নিই সবগুলো 25 পয়সা আমার আছে কত, এখানে 27 টাকা 25 পয়সা আমার এটা টাকাতে রয়েছে। কিন্তু আমি যদি সব 25 পয়সাতে কনভার্ট করি তাহলে কি পাচ্ছি না 70টা 25 পয়সা, 70টা 25 পয়সাতে টাকাতে কনভার্ট করলে তাহলে 17 টাকা 50 পয়সা, 17 টাকা 50 পয়সা, 17 টাকা 50 পয়সা। তাহলে এখনো আমার বাকি আছে কত, এখনো বাকি আছে 5, 7 আর 9। তাহলে আগে 25 পয়সা প্রত্যেকে দিয়েছি, আরো এই 9 টাকা 50 পয়সা রয়ে গেছে। তাহলে 9 টাকার মধ্যে কতগুলো 25 পয়সা আছে, 4 লং 36টা আর এদিকে 3টে 39টা, মোট 39টা। অর্থাৎ আগে আমি সবাইকে পয়সা দিয়েছি, আরো 39টা 25 পয়সা যারা পাবে তারা 50 পয়সাতে কনভার্ট হবে। অর্থাৎ তাহলে 39টা 50 পয়সা আর 40 থেকে 70 থেকে 39 বিয়োগ দিলে 1, 4, 3, 31টা 25 পয়সা, 31টা 25 পয়সা। কোন ছেলের কাছে 4 ডজন মার্বেল ছিল, তার কাছ থেকে 2x সংখ্যক মার্বেল হারিয়ে গেলে তার আর কত ডজন মার্বেল রইল। তাহলে এখানে 4 ডজন হচ্ছে মার্বেল, 4 ডজন, তাহলে 4 ডজন সমান কত, 4 × 48, তাহলে 4 ডজন মানে 48টা 48টা মার্বেল ছিল। বা সেই 48টা মার্বেল থেকে আমি 2x সংখ্যক নিয়ে নিয়েছি বা হারিয়ে গেছে, তাহলে হারিয়ে মানে -2x। এবারে এটাকে ডজনে কনভার্ট করতে হবে, ডজনে কনভার্ট করলে বাই 12 মানে এতগুলো তার কাছে অবশিষ্ট রয়েছে। বা এটাকে এরকম ভাবে করা যায়, আমার 2 কমন 2, তাহলে এটা 24 - x বাই 12, এটাকে কাটে কত 6, অর্থাৎ 24 - x/6 হচ্ছে এই সংখ্যক মার্বেল তার কাছে অবশিষ্ট রয়েছে। কোন জমির 1/15 মূল্য 945 টাকা হলে 1/35 জমির মূল্য প্রায় কত টাকা। আচ্ছা বলেছে 1/15 মূল্য হচ্ছে 945 টাকা, তাহলে 1 অংশের দাম কত, 945 ইন্টু 15, এটা উল্টে যাবে 1/15টা। আচ্ছা এবারে বলছি 1/35, 1/35 945 গুণ 15 বাই 35, 3 + 15 5 × 7 = 35, 7 7 × 7, 3 × 7 = 21, 3 × 5 = 35, 3 + 15 5, 3 দিকে 9, 1 10 0 হতে 1, 3 × 4 405। অর্থাৎ 1/35 জমির মূল্য 405 টাকা। সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? এখন এগুলো নির্ণয় করতে গেলে এগুলো হয় 4 আর 8 এর এলসিএম করতে হয় এবং প্রত্যেকের সঙ্গে সমান 4, 8, এখানে 100, এখানে 100, সব এলসিএম করে সবগুলোকে সমান করতে হয়, নাহলে এদের সঙ্গে 100 গুণ করে দাও সহজভাবে করতে গেলে। তাহলে এর সাথে 100 গুণ, এখানেও 100 গুণ, এখানেও 100 গুণ, এখানেও 100 গুণ, তাহলে কি হচ্ছে এখানে পাচ্ছি কত, এখানে 13, এখানে কেটে দিলে 25, এখানে 12.5 এবং এখানে 9। তাহলে এইগুলোর মধ্যে সবথেকে ছোট কোনটি, ছোট 9, তাহলে সবথেকে ছোট সংখ্যা 0.09। 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কত যোগ করা হলে সংখ্যাটি 12, 15, 20 এবং 35 দ্বারা বিভাজ্য। বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1 আর 3টে 0, এর সাথে কত যোগ করলে
12, 15, 20 এবং 35 দ্বারা বিভাজ্য। তাহলে এগুলো এলসিএম কত? এলসিএম 12, 15 এবং 20 এলসিএম 60, আর 35 এর ইউনিটে মানে 5 আর 7, তাহলে 560 এর মধ্যে আছে, তাহলে 7টা নেই, তাহলে 6 7 42, অর্থাৎ 420। অর্থাৎ 12, 15, 20 এবং 35 এর এলসিএম 420। এবার 420 কে যদি আমি 420 কে যদি হাজারকে ভাগ করে দিই 420, তাহলে 2 দিলে 840, 0 6, আচ্ছা 9 160, 160। এখন বলেছি যে কত যোগ করতে হবে, তাহলে এই 420 থেকে 160 যদি বিয়োগ করে দিই, যে সংখ্যাটা বের হবে সেইটা প্রয়োজন 420 দিয়ে ভাগ করতে। তাহলে এখানে 420 মাইনাস 160, 0 6 আছে, কত বড় 6 দেবো, 6 2 আছে 2 260। অর্থাৎ আরো 260 হলে হাজারের সঙ্গে আরো যদি 260 যোগ করা হয় তাহলে সংখ্যাটি 12, 15, 20 এবং 35 দ্বারা বিভাজ্য। বলেছে সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? তাহলে এক্ষেত্রেও তাই, আগের মধ্যে প্রত্যেকের সঙ্গে 100 গুণ করে দেবো, 100 এর সঙ্গে 100 100 100, তাহলে এখানে কাটলে কত হচ্ছে 20 সমান এটা 80, এটা 700/9, বা এটাকে আমি যদি 11 দিয়ে কাটি অবশ্যই তাহলে থাক 11 ধরলাম, 9 11 99, তাহলে 99 থেকে 11 এর সঙ্গে 7 গুণ করলে 77 বা 78 হতে পারে, ধরে যেতে পারে। আচ্ছা এর সঙ্গে তাহলে 7 12 84, 7 13 91, আর 6 13 78, তাহলে এটা 78, আর এটা কাটলে কত 70। এখন এর মধ্যে কোনটা বড়? তাহলে এটা বড়, 80 সব থেকে বড়, তাহলে 4/5 এই ফ্র্যাকশনটি সব থেকে বড়। কোনটি বড় সংখ্যা 12, 16, 20 এবং 24 দ্বারা পরিপূর্ণভাবে বিভাজ্য? এখানে কি আছে 12, 16, 20 এবং 24 তাহলে বিভাজ্য। তাহলে এলসিএম করব। এলসিএম কত? এখানে 2, 6, 8, 10, 12, আবার 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 3, 4, 10, 5, 6, আবার 2 দিয়ে, 2, 3, 2, 5, 3, আচ্ছা 3 দিয়ে 3, 1, 2, 5, 3, তাহলে আমি কি পাচ্ছি এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 ইন্টু 3 গুণ 5, এইগুলো পাচ্ছি, এই ফ্যাক্টরগুলো। তাহলে এখানে দেখবো 4টে 2 আছে, তাহলে এখানে পাচ্ছি কত 15, 35, 30, 30, 30, 30, 60, আর 60 4 240। এখানে যেমন 4টে 2 রয়েছে, কিন্তু এখানে সিঙ্গেল পিস করে 3 আর 5 রয়েছে, আরো এর সঙ্গে 3 আর 5 হচ্ছে গুণ করলে হচ্ছে আমার হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে পুরোপুরি। তাহলে এর সঙ্গে 3 এবং 5 গুণ করে দিই আরো, তাহলে কত হচ্ছে 3 5 15, 15 0 4 15, 60 0 হাতে 6, 15 2 30, আর 3 36, এই রুট করে দিলে কত 60, অর্থাৎ উত্তরটি হবে 60, অর্থাৎ 60 এর বর্গ সংখ্যা। দুটি সংখ্যার গুণফল 12,348 এবং সংখ্যা দুটির ভাগফল 7 হলে সংখ্যা দুটির যোগফল কত? আমরা জানি যে বড় সংখ্যা মানে হচ্ছে দুটি সংখ্যার রুট গুণফল ইন্টু ভাগফল, আর হচ্ছে ছোট সংখ্যা সমান সমান রুট দুটি সংখ্যার গুণফল বাই ভাগফল। তাহলে কি পাচ্ছি এখানে
দুটো সংখ্যা বড় সংখ্যা, এখানে বড় সংখ্যা আর ছোট সংখ্যা। ছোট সংখ্যা কি রুট গুণফল ইনটু ভাগফল, তাহলে গুণফল বাই ভাগফল। এখানে গুণফল কত রয়েছে 12,348, 12,348 বাই 7। তাহলে এটাকে কাটলে কি হবে না 7 থেকে 7 6, 7 থেকে 7 5 53, 7 7 49, 4 6 7 42, 6 7 42 2, 4 7 28। এটা সমান কত হবে 1764। 1764 কার বর্গমূল। এখন দেখবো 4 4 16 আর 5 5 25, তাহলে 45 একটা দেখবো 45 মানে 25, তারপরে 20, তাহলে এর নিচে তাহলে এখানে 4 আছে মানে এটা 42 স্কয়ার। 42 স্কয়ার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে আমার 1, 4 4 16 কে 17, অর্থাৎ 42 স্কয়ার। আচ্ছা এবারে বড় সংখ্যাটা, এটা ছোট সংখ্যা বেরিয়ে গেল। এবার বড় সংখ্যা কি আছে রুট 3 4 8 ইনটু 7, অর্থাৎ গুণফল দুটি সংখ্যার গুণফল ইনটু ভাগফল। তাহলে এবার কি দেখব যে এর মধ্যে একটা 7 আছে, ওখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে যদি 7টাকে আমি ভাগ করে নিই, বের করে নিই, কি পাবো 17 6 4 ইনটু 7 ইনটু 7 এটা। তাহলে এর বর্গমূল কত, এর বর্গমূল 42 আর এই 7 থেকে একটা 7 সমান সমান 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 7 28 29, অর্থাৎ 294। বড় সংখ্যাটি হলো 294 এবং ছোট সংখ্যা 42। এবার হলো যে দুটি সংখ্যার যোগফল, তাহলে 294 আর 42 যোগ করো 6 9 4 13 3 হাতে আমার 1 3, 336, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল 336। ক একটি কাজ 4 দিনে করতে পারে, খ কাজটি 6 দিনে করতে পারে। এই দুইজন গ এর সাহায্য নিয়ে দুদিনে কাজটি করতে পারে। একা গ কাজটি কদিনে করতে পারে। তাহলে ক 4 দিনে করতে পারে, খ 6 দিনে এবং ক খ এবং গ কদিনে করতে পারে 2 দিনে। তাহলে এলসিএম কত, এলসিএম হচ্ছে 12, অর্থাৎ টোটাল কাজের পরিমাণ 12। আচ্ছা ক করলে ক 3 4 12, অর্থাৎ ক প্রতিদিন 3টে করে আর খ 6 দুগুণে 12, দুটো করে কাজ করতে পারে। আর যখন ক খ গ একসঙ্গে কাজ করে তাহলে এরা 6 দুগুণে 12, 6টা করে কাজ করে। এখন দেখবো যে ক আর খ মিলে 5টা কাজ করছে আর ক খ গ 6টা কাজ করছে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কত, মানে ক খ আর হচ্ছে ক খ গ এর মধ্যে পার্থক্য কত 1। এই 1 পিস কাজ করে গ, এখন বলছে গ পুরো কাজটা কতদিনে করবে। তাহলে গ পুরো কাজ করতে 12/1 সমান 12 দিন, অর্থাৎ পুরো কাজটি করতে গ সময় লাগবে 12 দিন। সর্বনিম্ন কত সংখ্যা 5000 এর সঙ্গে যোগ করলে যোগফল 10 12 16 এবং 18 দ্বারা বিভাজ্য। তাহলে 5000 এর সঙ্গে কত যোগ করলে, 5000 কত যোগ করলে সংখ্যাটি কি না 10 12 16, 10 12 16 এবং 18 দ্বারা বিভাজ্য। তাহলে 10 12 এলসিএম কত, 10 12 এলসিএম হচ্ছে 60। আচ্ছা এখানে 4 4 16 হলি, তাহলে একটা 4 হচ্ছে 60 এর মধ্যে আছে, তাহলে আরেকটা 4 ধরলে 240, অর্থাৎ 10 12 এবং 16 এলসিএম 240। আচ্ছা এবার যদি 18 কে নিই, আর 18 240 এর 6টা 18 6টা 240 এর মধ্যে আছে, তাহলে এখনো 3, তাহলে 240 × 3 অর্থাৎ 720 হচ্ছে 10 12 16 এবং 18 এর এলসিএম। এখন এটাকে 720 দিয়ে ভাগ করে দেবো, 720। আচ্ছা 7 দিলে বেশি হচ্ছে 49, বেশি হয়ে যাবে, তাহলে 6 দাও 0 6 দুগুণে 12 2 6 7 42 43।
0.8, আচ্ছা এটা হচ্ছে কত 4 6 680। এইবারে এই দুইয়ের মধ্যে হচ্ছে বিয়োগ করতে হবে, অর্থাৎ 720 মাইনাস 680 সমান 40, অর্থাৎ আরো 40 হলে, আরো 40 50 সঙ্গে আরো 40 হলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি 10 12 16 এবং 18 দ্বারা বিভাজ্য। প্রথম ট্রেনটি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলে, দ্বিতীয় ট্রেনটি প্রতি মিনিটে 0.9 কিমি বেগে চলে, তৃতীয় ট্রেনটি প্রতি সেকেন্ডে 15 মিটার বেগে চলে। কোন ট্রেনটির গতিবেগ সব থেকে বেশি? তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ বলে দিয়েছে, প্রথম ট্রেনটি 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা সেকেন্ড ট্রেনটা বলেছে যে সে প্রতি মিনিটে 0.9, অর্থাৎ তাহলে প্রতি মিনিটে যদি 0.9 তাহলে 60 মিনিটে, তাহলে 0.9 ইন্টু 60, 0 6 54 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ দ্বিতীয় ট্রেনটির গতিবেগ 54 কিলোমিটার পার আওয়ার। এবার তৃতীয় ট্রেনটি পড়েছে কত না, দ্বিতীয় ট্রেনটি প্রতি সেকেন্ডে 15 মিটার যায়, তাহলে তৃতীয় ট্রেনটি 15 মিটার যায় প্রতি সেকেন্ডে, 15কে এবার যদি এটা কিলোমিটার পার আওয়ার হচ্ছে কনভার্ট করতে গেলে 18/3 সরি 18/5 3 + 15 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুটো সমান হচ্ছে, একটা বেশি। তাহলে এখন জানতে চাইছে কোন ট্রেনটির গতিবেগ বেশি, তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ সব থেকে বেশি। একটি পিপেতে 10 লিটার তেল রয়েছে, একটি ছিদ্র থাকার জন্য পিপ থেকে প্রতি সেকেন্ডে 2 মিলিলিটার তেল পড়ে যায়। 1 ঘন্টা পরে ওই পিপেতে কত তেল থাকবে? তাহলে আছে কত 10 লিটার, 10 লিটার। এবার হচ্ছে ওখান থেকে প্রতি সেকেন্ডে 2 মিলিলিটার তেল পড়ে যায়। আচ্ছা এবারে তাহলে কত হচ্ছে 2 মিলিলিটার, তাহলে প্রতি সেকেন্ডে, তাহলে 60 সেকেন্ডে মানে এখানে ঘন্টায় কনভার্ট করতে হবে, 1 ঘন্টায় করে বলেছে, তাহলে 60 এখানে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা, এবং প্রতি সেকেন্ডে কত করে তেল পড়ে 2 মিলিলিটার, 2 মিলিলিটার। তাহলে এখানে এবার এইটাকে যদি 2 মিলিলিটার এটা টোটাল তেলটা পড়ে যায়, তাহলে সেটাকে যদি আমি লিটারে কনভার্ট করি, যেহেতু এখানে লিটার রয়েছে, তাহলে এটা লিটারে কনভার্ট করো, এইটা শূন্য, এটা শূন্য থাকে, সরি লিটারে কনভার্ট করতে হবে 1000, তাহলে 7.2 লিটার তেল তার 1 ঘন্টা পরে পড়ে যাবে। তাহলে অবশ্যই থাকবে কত, তাহলে 10 লিটার মাইনাস 7.2 লিটার, তাহলে কত কত যাবে এখানে 2.8 লিটার তেল থাকবে, বা এটাকে 3 লিটার, বা ধরে নিয়ে যায় রাউন্ড ফিগারে 3 লিটার তেল তার অবশিষ্ট থাকবে। একজন ব্যক্তি মোট 5 ঘন্টায় তার গন্তব্যস্থলে পায়ে হেঁটে গিয়ে মোটর গাড়িতে ফিরে এলো। যদি উভয় দিকে মোটর গাড়িতে যাতায়াত করতো তাহলে তার 3 ঘন্টা কম সময় লাগতো। উভয় দিকে পায়ে হেঁটে যাতায়াত করলে তার কত সময় লাগবে? এখন বলেছে যে সে যদি গাড়িতে গিয়ে এবং হেঁটে ফিরে আসে, তাহলে তার মোট 5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা। এবং যদি সে পুরোটা গাড়িতে গিয়ে এবং গাড়িতেই ফিরে আসে, তাহলে তার 3 ঘন্টা কম সময় লাগবে, অর্থাৎ তাহলে 2 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ যেতে 1 ঘন্টা, ফিরে আসতে 1 ঘন্টা লাগবে। এখন জানতে চাই যে সে যদি পুরোটা হেঁটে গিয়ে এবং হেঁটে ফিরে আসে তাহলে তার কত সময় লাগবে? তাহলে এইখানে যেহেতু একবার সাইকেলে গেছে এবং হেঁটে ফিরে আসছে 5 ঘন্টা লেগেছে, আর এখানে সাইকেলে গিয়ে সাইকেলে ফিরে আসতে 2 ঘন্টা লেগেছে, তাহলে এখানে সাইকেলে যেতে তার 1 ঘন্টা সময় লাগে। তাহলে এখানে সাইকেলে গিয়ে যেতে তার 1 ঘন্টা সময় লেগেছে এবং ফিরে আসতে তার 4 ঘন্টা সময় লেগেছে, তাহলে মোট 5 ঘন্টা। সাইকেলে গিয়েছে 1 ঘন্টা এবং হেঁটে ফিরে আসতে 5 ঘন্টা সময় লেগেছে, তাহলে হেঁটে আসতে তার 5 ঘন্টা সময় লেগেছে, তাহলে হেঁটে যেতে এবং হেঁটে ফিরে আসতে 4 ঘন্টা সময় লেগেছে, তাহলে হেঁটে যেতে এবং যেতে 4 ঘন্টা, ফিরে আসতে 4 ঘন্টা, তাহলে টোটাল লাগবে কত 8 ঘন্টা। অর্থাৎ তার যাতায়াতের সময় লাগবে, হেঁটে যাতায়াতের সময় লাগবে 8 ঘন্টা।
দুটি সংখ্যার যোগফল 84। যদি একটি সংখ্যা থেকে অপর সংখ্যাটি 12 বেশি হয় তাহলে সংখ্যা দুটির গুণফল কত? এখানে দুটি সংখ্যার যোগফল কত? 84। এখন বলেছে একটি সংখ্যা অপরটির থেকে 12 বেশি, তাহলে একটি 12 বাদ দিতে হবে, 12 অর্থাৎ 72। অর্থাৎ এবারে দুটোকে সমান করলাম, তাহলে একটি 36 অপরটিও 36। এইবারে একটার সঙ্গে একটা যেহেতু 12 বেশি তাই একটার সঙ্গে 12 যোগ করলাম, তাহলে এটা 48 আর অপরটা 36। এবার বলেছে এই দুটো সংখ্যার গুণফল কত? তাহলে গুণফল 48 ইন্টু 36। এটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, এটা 4 লং 36, 9 আর 4, তাহলে এখানে আগে এটা গুণ করে নেবো। 8 লং 72, 2 7, 4 লং 36, 36 আর 7 43। এর সঙ্গে আবার 4 গুণ করে দেবো, 4 দুগুণে 8, 3 4 12, 2 4 4 16 আগে 17, 1728। অর্থাৎ দুটি সংখ্যার গুণফল 1728। একটি মোটরসাইকেল এবং একটি টেলিভিশনের মোট ক্রয় মূল্য 8000 টাকা। যদি সাইকেলটি বিক্রয় করে 10% লাভ এবং টেলিভিশনটি বিক্রয় করে 10% ক্ষতি দিয়েও মোটের উপর 2.5% লাভ হয়, তাহলে সাইকেলটির ক্রয় মূল্য কত? এখানে সাইকেল বলেছে আর টিভি বলেছে, তাহলে সাইকেল, একটা সাইকেল, একটা টিভি। টিভি, আচ্ছা এখানে টিভিতে কি বলেছে? টিভিতে বলেছে 10% লাভ, এটা লাভ। এছাড়া সাইকেলে 10% লাভ আর টিভিতে 10% ক্ষতি, আর মোটের উপর 2.5% লাভ। এই অ্যালিগেশন করো, তাহলে এটা 12.5 আর এটা 7.5। দশমিক তুলে দাও। আচ্ছা 12.5 দিয়ে কেটে দাও, 5 গুণ 10, 5 5 25। এটা 5 দিয়ে 5 15 75, फिर 5 দিয়ে 5 5 25, 3 5 15, 3, তাহলে 5:3। তাহলে সাইকেলটা হচ্ছে সাইকেল আর টিভি, সাইকেল টিভি, তাহলে 5:3। তাহলে মোট কত? মোট তোমার 8000 টাকা। 8000 টাকা, 8000 কে অনুপাত যোগফল দিয়ে ভাগ করে দিলে 1000, অর্থাৎ পার ইউনিট 1000। তাহলে এখানে সাইকেলটা 5000 আর টিভিটা 3000। আমরা চেয়েছি কি? চেয়েছে যে সাইকেলটির ক্রয় মূল্য কত? সাইকেলটির ক্রয় মূল্য 5000 এবং টিভি ক্রয় মূল্য 3000 টাকা। সর্বাধিক কত সংখ্যা দিয়ে 57, 141 এবং 253 কে ভাগ করলে সব ক্ষেত্রেই 1 অবশিষ্ট থাকবে? তাহলে এখানে 1 অবশিষ্ট থাকবে। সংখ্যাগুলো কি কি বলেছে? 57, 141 আর 253। সব ক্ষেত্রে 1 ভাগ শেষ। তাহলে এখান থেকে প্রত্যেকটা থেকে 1 বিয়োগ করলে কত? 56। এখান থেকে 1 বিয়োগ করলে 140 আর এখানে 252। 252, হ্যাঁ 52। আচ্ছা এবারে এলসিএম কত? এলসিএম বলছি, এইচসিএম গসাগু কত? এর মধ্যে গসাগু, তাহলে এখানে কি পাচ্ছি? 28 পাচ্ছি, 28 দুগুণ 56। এখানে 5 28, এটা 28, এটাকে ভাঙলে 28 ইন্টু 2, এখানে পাচ্ছি কত? 28 ইন্টু 5, আর এখানে পাচ্ছি 28 ইন্টু 9, 9। তাহলে আমার কমন কোনটা? 28, 28। তাহলে আমার গসাগু হচ্ছে 28, 28। অর্থাৎ 28 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে।